শান্তিপুর নামের একটি গ্রামে রতন নামের এক কৃষক তার স্ত্রী মালতীর সাথে বাস করত। তাদের চাষের জমি খুবই কম ছিল। একদিন বিকেলে রতন আর মালতী যখন খেতে কাজ করছিল, দেখো, আমাদের ফসল এবছর খুব ভালো হবে। হ্যাঁ, কারণ আমার পরিশ্রমের সঙ্গে সঙ্গে এই জমির ওপর তোমার কষ্টের ঘামও মিশে আছে। না না, সারা গ্রামে শুধু তুমিই পরিশ্রমী আর সৎ। তোমার জমি হয়তো কম, কিন্তু তোমার মন অনেক বড়। কিছুক্ষণ পর দুজনেই বাড়ি চলে যায়। আমি তোমাকে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, ঘরে কাঠ ফুরিয়ে গেছে। আরে চিন্তা করো না, আমি কাল সকালে সবার আগে জঙ্গলে কাঠ কাটার জন্যই চলে যাব। ঠিক আছে, নিয়ে আসব। চলো এবার। পরের দিন সকালে রতন জঙ্গলে গেল কাঠ কাটতে। কাঠ কাটার সময় সে একটি গাছের নিচে রক্তে ভেজা আহত হনুমানকে দেখতে পেল। হে ভগবান, বাপরে, এই হনুমানটিকে তো মনে হচ্ছে কেউ খুব খারাপভাবে আহত করেছে। নিশ্চয়ই কোনো বন্য পশু এর উপর হামলা করেছে। দেখো তো, বেচারার হাত রক্তে ভিজে আছে। ও হো হো হো। ইস, যদি তুই কথা বলতে পারতিস তাহলে বলতে পারতিস তোর কষ্টটা কোথায়। আপাতত তো তোর হাতে রক্ত দেখছি, কিন্তু যেভাবে তুই যন্ত্রণায় ছটফট করছিস, বাপরে, মনে হচ্ছে কষ্টটা অন্য কোথাও। ঠিক তখনই সেখানে এক সাধু মহারাজ আবির্ভূত হলেন। কে তুমি, আর হনুমানের সঙ্গে কি কথা বলছো? প্রণাম সাধু মহারাজ, আমি তো কাঠকাটের জন্য জঙ্গলে এসেছিলাম। এই আহত হনুমানটিকে দেখে মায়া হলো। মনে হচ্ছে কোনো বন্য পশু এর উপর হামলা করেছে। দেখুন না, এর হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু যেভাবে ও ব্যথায় ছটপট করছে, আমার তো মনে হয় এর কষ্ট অন্য কোথাও। খুব কম মানুষই আছে যাদের মনে পশুদের প্রতি এমন মানবতা থাকে। দাঁড়াও দাঁড়াও। এই বলে সাধু দুটি মন্ত্র পড়তে লাগল, আর কিছুক্ষণের মধ্যে অলৌকিকভাবে চমৎকার হয়ে গেল। হ্যাঁ, এবার এই হনুমানটি তোমাকে বলতে পারবে এর কষ্ট কোথায়। এই বলে সাধুটি সেখান থেকে চলে যান। আমার কাঁধে খুব ব্যথা হচ্ছিল। হ্যাঁ, এবার ভালো লাগছে। একটা বাঘ আমার উপর হামলা করেছিল। আমি বাঁচার জন্যে অন্য একটা গাছে লাফ দিয়েছিলাম। বাঘের থাবা আমার হাতে লাগলো, আর আমার হাত আহত হলো। আমি গাছটা ধরতে পারিনি, আর যেই না নিচে পড়লাম, বাপ রে বাপ, আমার কাঁধে খুব চোট লেগেছিল। আরে, তুমি তো মানুষের মতো কথা বলছো। এই কিভাবে সম্ভব হলো? যখন সাধুটি মন্ত্র পড়লেন, তখন আমার এমন মনে হলো যে আমার ভেতরে কথা বলার শক্তি এসেছে। আমি বললাম, আর আমার আওয়াজ তোমার কাছে পৌঁছালো। মনে হয় এটা সাধু বাবার অলৌকিক ক্ষমতা। আচ্ছা, এইটা বলো, তুমি আমার বাড়িতে যাবে? ওহো, তুমি যখন আমার জীবন বাঁচিয়েছ, এখন তো আমি তোমার সঙ্গেই জুড়ে গেলাম, মানে আমি তোমার সঙ্গেই থাকব। আর যেহেতু আমি মানুষের মতো কথা বলতে শুরু করেছি, তাই আমি এখন অন্য হনুমানদের থেকে আলাদা হয়ে গেছি, তাই না? কি করব সেই হনুমানদের সঙ্গে থেকে? এখন তোমার সঙ্গে মন ভরে কথা বলবো। চলো, তুমি আমার একটা আলাদা নামও রাখতে পারো। বলো বলো, আমার কি নাম রাখবে? খুব মজার কথা বলো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে তোমাকে মিঠু বলে ডাকবো। কেন? কেমন নাম? ভালো নাম, তাই না? হ্যাঁ, ভালো নাম। চলো 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 চলো, বাড়ি যাই।
আরে এই হনুমানটিকে জঙ্গল থেকে ধরে আনলে কেন? তারপর রতন তার স্ত্রী মালতীকে সবকিছু খুলে বলল। কি সত্যি সত্যি হনুমান কথা বলতে পারে? আরে তুমি নিজেই জিজ্ঞেস করো। তোমার নাম কি? আমার নাম মিঠু। রতন আমার জীবন বাঁচিয়েছে, আর এখন আমি ওর সাথী। সাথী কি, এখন তো আমি তোমাদের পরিবারের অংশ। এভাবেই মিঠু রতন এবং মালতীর পরিবারের অংশ হয়ে গেল। মিঠু বাড়ির কাজ ও মাঠের কাজে রতনকে সাহায্য করতে শুরু করল। রতন, এবার আমিও তোমার সঙ্গে মাঠে যাব। কি করব ঘরে বসে থেকে? আমাকেও যেতে হবে। আরে মিঠু, মাঠের কাজ সহজ নয়, অনেক পরিশ্রম লাগে। কি করবে তুমি ওখানে? আরে কি করব কি, আমিও তোমার সঙ্গে পরিশ্রম করব। নাকি আমাকে কম পরিশ্রমী মনে করো? আমার শুধু এই ভয়, যদি গ্রামের লোকেরা তোমাকে কথা বলতে দেখে ফেলে, তাহলে না জানি তারা কি ভাববে। আরে কিন্তু যখন আমি তোমার সাথে প্রথম কথা বললাম, তখন কি তুমি ভয় পেয়েছিলে বলো? দেখো মিঠু, আমি দুনিয়াকে চিনি। সবাই আমার মতো হয় না যে তোমাকে বুঝতে পারবে। ওহো, আমার দুনিয়া দিয়ে কি হবে? আমার তো তোমার সঙ্গেই থাকতে হবে। আমার মানে হলো আমাকে শুধু তোমাকেই নিয়ে থাকতে হবে, কারণ আমি তোমার সাথী। হ্যাঁ। রতন হেসে ফেলে। তার পরের দিন সকালে মিঠুকে নিয়ে রতন মাঠে চলে যায়। কিছুদিনের মধ্যে মিঠু মাঠের সব কাজ শিখে যায়, আর রতনের অনেক ভালো বন্ধু হয়ে যায়। রতন, আজ মাটিটা খুব ভারী লাগছে। মিঠু, এখন তো তুই পাকা কৃষক হয়ে গেছিস, মাটিরও পার্থক্য বুঝতে পারছিস। মিঠুর কথা ছড়াতে শুরু করেছিল, আর এমনই করে কথা শেষমেশ জমিদারের কানে পৌঁছে গেল। কি রতনের ঘরে হনুমান আছে, যেটা মানুষের মতো কথা বলছে? হ্যাঁ জমিদার সাহেব, আমি নিজের চোখে দেখেছি। আর একবার তো আমি কথা বলতেও শুনেছি। প্রথমবার তো আমি ভয় পেয়ে গেছিলাম। ওরে বাবা, তাহলে তো ওই বাঁদরটাকেই নিয়ে নাচানো দরকার ছিল রে। ওকে নিয়ে তো বেশ ইনকাম হতো। এটা তো ঠিক কথা বলেছ জমিদার সাহেব। জমিদার হাসলেন, কিন্তু কিছুক্ষণ পরই আবার গম্ভীর হয়ে গেলেন। হ্যাঁ, এই রতনের জমির ওপর অনেক দিন থেকেই আমার নজর আছে। বাকিরা তো সবাই আমার ঋণী হয়ে গেছে, কিন্তু এই এক ঘুমে রতন এটা কখনো মাথা নোয়ায়নি। ওর জমিটা খুবই উর্বর জমিদার সাহেব, সেখানে তো অনাবাদি জমিতেও ফসল গজিয়ে ওঠে। এই মাটিতে মাটির কোনো খেলা নেই রে গজেনের। ওর কপালটা ভালো লেখা ভাগ্য নিয়ে জন্মেছে ও। কিন্তু শুনে রাখো, যেদিন ওর সেই ভাগ্যের তারা পড়ে যাবে, সেদিন এই জমিটা হবে আমার, আর রতন থাকবে আমার পায়ের নিচে। দেখে নিস, ওই দিন আসবেই। সময় এভাবেই কেটে যাচ্ছিল। যখন একদিন রতন আর মিঠু ক্ষেত থেকে বাড়ি ফিরল, আঙিনায় বসে থাকা মারুতিকে দেখেই ওদের মুখে চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠল। আরে মালতী, এ কি হয়েছে তোমার? এই কেমন কাশি তোমার? কদিন ধরে কাশি হচ্ছে, দিন দিন তো আরো বেড়েই চলেছে। রতন, একে অবহেলা করো না। তাড়াতাড়ি কোনো ভালো বৈদ্যকে ডেকে আনতে হবে। রতন দেরি না করে গ্রামের এক অভিজ্ঞ বেদকে ডাকল। সে মনোযোগ দিয়ে মালতীর দিকে তাকালো, চোখে গম্ভীর ভাব, যেন কিছু গভীরভাবে ভাবছে। রতন, দেখো, ওর এক অদ্ভুত রোগ হয়েছে।
যদি সময় মতো ভালো চিকিৎসা না হয় তাহলে এটা প্রাণঘাতীও হতে পারে। না না বৈদ্যজি, আপনি আপনি চিকিৎসা শুরু করুন দয়া করে। আমি কোনো কসুর রাখব না। যা যা দরকার হবে সব করব আমি। শুধু ওকে ভালো করে দিন দয়া করে। সেই দিন থেকে রতন তার স্ত্রীর চিকিৎসায় নিজের সমস্ত টাকা খরচ করতে লাগল। 1 সপ্তাহ কেটে গেল। আর একদিন এমন এলো, রতনের সারা জীবনের জমানো পুঁজি একেবারে শেষ হয়ে গেল। সেদিন রতন একা বসেছিল ঘরে। এভাবে মন খারাপ করে বসে থাকবে না গো। আমি নিজেই ঠিক হয়ে যাব, তুমি চিন্তা করো না। এমন কথা বলো না মালতী, আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারি না। মনটা কেমন ভেঙে যায় তোমায় এইভাবে দেখে। তাহলে এখন তুমি কি করবে? যা কিছু ছিল সব তো আমার চিকিৎসায় খরচ হয়ে গেছে। এখন তো সবজির বীজ কিনবার মতো টাকাও বাকি নেই। রতন মাথা নিচু করে বসেছিল। ঠিক তখনই মিঠু দৌড়ে এসে পৌঁছালো। রতন, তুমি হাল ছেড়ো না। তোমার 2 ভাই এই গ্রামেই থাকে, আর তারা তোমার চেয়েও ধনী। তুমি তাদের কাছে সাহায্য চাইছো না কেন? রতনকে এটা ভালো লাগলো, তাই সেই সন্ধ্যায় মিঠুকে নিয়ে সে বড় ভাইয়ের বাড়ির দিকে বেরিয়ে পড়ল। ও হো হো, রতন, আজ আমাদের বাড়ির রাস্তা কিভাবে ভুলে গেলে? হ্যাঁ দাদা, মালতীর অসুস্থতার ব্যাপারে তো এখন সবাই জানে। আমি যা কিছু উপার্জন করেছিলাম সবই চিকিৎসার পেছনে চলে গেছে। এখন কিছু টাকার খুব দরকার দাদা। হ্যাঁ, তুমি তো জানো এবার আমার ফসল খুব খারাপ হয়েছে। এখন তো আমাকেই ধার নিতে হচ্ছে। তাহলে তোমাকে কোথা থেকে দিব বলো? রতন কিছুই বলল না, মাথা নিচু করে চুপচাপ বাইরে বেরিয়ে এলো। অরে, ওটা তো মিথ্যে বলছিল রতন। আমি ওর মুখটা দেখেছি, একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল ও মিথ্যে বলছে। হ্যাঁ জানি রে মিঠু, আমার আরেকজন ভাই আছে, ওকেও দেখে নিয়ে আসি। এবার দুজনে রাজুর বাড়িতে পৌঁছল। রাজু দরজা খুলল, রতনকে দেখে সে চমকে গেল। ও রতন, আজ হঠাৎ ভাইয়ের কথা মনে পড়ল নাকি? ভাইয়া ভাইয়া, আমার স্ত্রী খুব অসুস্থ, কিছু টাকার দরকার আছে। কি রে, জমি বাটায় তো তোকে আগেই বেশি জমি দেওয়া হয়েছিল, ওগুলো বেচে দিচ্ছিস না কেন? আমার ঘরে কি টাকার গাছ গজিয়েছে নাকি? মিথ্যে বলো না ভাইয়া, সত্যি কথা তো এই, তুমি আর বড় ভাই মিলে আমার নামে থাকা জমিটাও দখল করে নিয়েছো। আমার 6 বিঘা জমি পাওয়ার কথা ছিল, কিন্তু পেয়েছি মাত্র 2 বিঘা। আরে এখান থেকে বেরিয়ে যা, যদি ধার নিতে হয় তো জমিদারের কাছে যা। মুখ তুলে এখানে কি করতে এসেছিস? চল, চোখের সামনে থেকে সরে পড়। কেমন ভাই আছে তোমার রতন, কেউই সাহায্য করতে রাজি নেই। হ্যাঁ, এই দুনিয়ার মানুষ এমনই স্বার্থপর, নিজের ছাড়া পরের কথা কেউই ভাবে না। তাহলে তুই এখন কি করবি? জমিদারের কাছেই কি যাবি? হ্যাঁ মিঠু, বাধ্য হয়েই যাচ্ছি। আমি তো যেতে চাইনি, তোর কথাতেই ভাইদের কাছে এসেছিলাম। এখন বল তুই, আমার হাতে আর কোনো পথ আছে? পরের দিন রতন আর মিঠু দুজনে জমিদারের বাড়িতে গিয়ে পৌঁছল। আশা খুব একটা ছিল না, তবুও নিজের স্ত্রীর জন্য রতন নিজেকে নিচু করে ফেলল। আমি জানতাম রতন, এক না একদিন তুই হেঁটে নিজে থেকেই আমার এই হাভেলিতে চলে আসবি। আপনি একদম ঠিকই বলেছিলেন মালিক। যখন পর্যন্ত ওর কপাল ঝলমল করছিল তখন পর্যন্ত খুব গর্বে আড়ম্বর ভরে হাঁটত এই রতনটা। আর এখন দেখুন কেমন ম্লান মুখে ভাঙ্গা মন নিয়ে দাঁড়িয়ে আছে। হে জমিদার, তুমি কারো দুরবস্থা নিয়ে হাসানো অধিকার রাখো না। মানুষ তোমাকে সম্মান করে, তুমিও অন্যদের সম্মান করবে, বুঝলে?
এই বদ্রু, বকবক বন্ধ কর। তুই মানুষদের মতো কথা বললেই তার মানে এই নয় যে তুই মানুষ হয়ে গেছিস, বুঝলি? হ্যাঁ ভাই হরিরাম, বলো বলো, কেন এসেছো? কি বলবো আপনাকে, সব তো আপনি জানেনই। আমার স্ত্রী অসুস্থ, সব সম্পদ তার চিকিৎসায় শেষ হয়ে গেছে। এখন একটু অর্থের প্রয়োজন। আচ্ছা আচ্ছা, টাকা চাই তো? শোন ভাই, সুদ হবে 50%, আর তার বদলে কিছু একটা বন্ধক রাখতে হবে। আমার কাছে আর আছে কি মালিক, যা আমি বন্ধক রাখতে পারি? যে সোনার গহনা ছিল সেগুলো তো স্ত্রীর চিকিৎসার খরচে বিক্রি হয়ে গেছে। আর আছে না? কেন নেই? তোর কাছে তো 2 বিঘা জমি আছে, ওটাই বন্ধক রাখ। সময় সূর্যকালে জমিটাই থাকবে, না হলে আমার সরাসরি হিসাব বলো। হরিরাম ভাবনায় পড়ে গেল। ওর স্ত্রীর জীবন বাঁচাতে চাইছিল, তবুও সেই দামটা ছিল খুবই বড়। আর এটা তো সরাসরি অন্যায়। তুমি কারো জবরদস্তি অবস্থার সুযোগ নিয়ে লাভ তুলছ। এভাবে গেলে রতন কখনোই ঋণ শোধ করতে পারবে না। এ রতন, প্রথমে তুই ওই পোষা ডাকে যে বান্দরটাকে এখান থেকে নিয়ে যা, না হলে আমার মন বদলে যাবে। তারপর তোর খবর শেষ। যখন থেকে তুই এখানে এসেছিস, পতর পতর পতর, চুপ থাক। রতন, চলো আমার সঙ্গে, এই ঋণটা নিও না, চলো। না মিঠু, এখন আমার হাতে আর কোনো উপায় নেই। আরে তুমি শুধু চলো, আমি তোমার সাহায্য করব। হ্যাঁ, চলো আমার সঙ্গে। রতন গোলুর সঙ্গে চলে গেল, আর হাবেলির ভেতর জমিদার ও বীরেন রাগে ফুটে উঠছিলেন। মালিক, রতন তো একেবারে সীমা ছাড়িয়ে গেছে। আরে চিন্তা করো না বেটা, মজবুরি করে সে তো ফিরেই আসবে। কত দূর যাবে ও? রতন মিঠুকে নিয়ে বাড়ি ফিরে এলো, আর মিঠু তো পৌঁছতেই সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। সন্ধ্যা পর্যন্ত মিঠু ফিরে এলো না। রতন আর মালতীর চিন্তা আরও বেড়ে গেল। মিঠু এখনো পর্যন্ত এলো না কেন? কোথাও জমিদার ওর সঙ্গে কিছু করে ফেলেনি তো? আরে জানি না কোথায় গেল সে, আমার মনটাও খুব অস্থির হয়ে আছে। রাত কেটে গেল। সকালের রোদের কিরণ ছুঁয়েই মিঠু সেখানে পৌঁছালো। হাতে ছিল একদম ঝকঝকে একটা জাদু গাছের শিকড়। আরে মিঠু, তুই কোথায় ছিলি? আমাদের তো মনে হচ্ছিল তোকে কিছু হয়ে গেছে। আরে আমি জঙ্গলে গিয়েছিলাম সেই সাধু মহারাজকে খুঁজতে, যিনি আমাকে বলার শক্তি দিয়েছিলেন। আমি সব কথা ওনাকে বলেছি, তখন উনি দয়া করে এই জাদি গাছের শিকড়টা দিয়েছেন। ওনার কথা অনুযায়ী এটা নাকি এত শক্তিশালী যে বড় থেকে বড় অসুখও এতে সেরে যায়। মিঠু সেই জাদিবুটি মালতীকে খাইয়ে দিল। কিছুক্ষণ পর মালতীর চোখে আবার একটুখানি আলো ফিরে এলো। আমার তো পুরোপুরি সুস্থ লাগছে, যেন আমি কোনোদিন অসুস্থই ছিলাম না। আর মিঠু, তুমি তো আমাদের জন্য দেবতা হয়ে গেছো। তুমি না থাকলে আমি জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে আমার ক্ষেতখানাও হারিয়ে ফেলতাম। কখনো কখনো সত্যিকারের সাথী মানুষ হয় না, সে এমন একটা পশু হতে পারে যে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, রক্ষা করে, আর যদি প্রয়োজন হয় তাহলে জীবনও দেয়।